প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা যে মামলাটি করেছেন, তা নিয়ে রিপোর্ট তা নিয়ে লিখেছেন সিনিয়র জার্নালিস্ট প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী ইন্ডিয়া নিউজ স্ট্রিম .com নামের একটা পত্রিকায়। এ বিষয়টি নিয়ে সরাসরি তার সাথে কথা বলবো। গৌতম দা, আপনাকে শুভেচ্ছা। শুভেচ্ছা। আমাদের সবাইকে, দর্শকদেরও শুভেচ্ছা। এই যে মামলার আবেদন, এটি মামলার আবেদন, মামলাটা পরে মামলাটা এ, এ, গ্রহণ করা হবে কিনা পরে সেটা ঠিক হবে। এই ধরনের মামলার আবেদন আপনার লেখায় ভারতের দৃষ্টিভঙ্গি কি প্রতিফলিত হয়েছে, যেহেতু আপনি নিজে একজন ভারতীয়? দেখো, বাংলাদেশে ৫ই আগস্টের পর থেকে যে ঘটনাবলী ঘটছে, বিশেষ করে যে ধরনের আমরা সহিংসতা দেখছি, এবং সেই সহিংসতার কারণে যে সংবাদগুলি বাংলাদেশের গণমাধ্যমে খুব একটা প্রকাশিত হচ্ছে না। খুবই অল্প কোথাও কোথাও প্রকাশিত হচ্ছে। কিন্তু ভারত থেকে যখন এগুলো বলা হতো, তখন ইউনূস সাহেব কিছুদিন আগে পর্যন্ত বলেছেন যে এগুলো অতিরঞ্জিত বা বাংলাদেশ সম্পর্কে আহ অপপ্রচার করা হচ্ছে ভারত ভারত থেকে এবং ভারতের গণমাধ্যম দ্বারা। কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর কিন্তু জবাব তিনি দিচ্ছেন না। ফলে এই কারণে একজন ভারতীয় হিসেবে আমি ভারত সরকারের প্রতিক্রিয়া এখন বলতে পারবো না, কারণ তিনি তো হয়তো জানো যে মাস দুয়েক আগে আমি প্রথমেই সংবাদটা করেছিলাম যে শেখ হাসিনা, যিনি এখনো নিজেকে সাংবিধানিক রূপে প্রধানমন্ত্রী বলে দাবি করেন, তিনি দেশ থেকে তিনি দেশ তাকে দেশত্যাগী হতে হয়েছে, কিন্তু তিনি দেশত্যাগী প্রধানমন্ত্রী, কারণ তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। এবং যেটা কারণে তিনি এই যে দুজন আইনজীবীকে, বিশিষ্ট আইনজীবীকে, যাদের অতীতে অভিজ্ঞতা আছে এই ধরনের মামলা করার, মানে যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তারা যখন এভাবে কোনোভাবে বিতাড়িত হতে হয়েছে, পলাতক হতে হয়েছে, এবং বহু নজির আছে, তাদের বহুবিধ কেস তারা এরকম হাতে নিয়েছে। এবং ইন্টারন্যাশনাল যেটা বলা হচ্ছে যে ক্রিমিনাল কোর্ট, সেই কোর্টে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কোনোটাতেই ভারত সিগনেটারি নয়। কিন্তু ভারত এগুলোকে মানে আনুষ্ঠানিকভাবে কোনো এর প্রভাবের দ্বারা তার পক্ষে বিপক্ষে যাই হোক তার মতামত দেওয়া অসুবিধা আছে। কিন্তু আমরা ভারতীয় হিসাবে যেটা মনে করছি সেটা হচ্ছে, এটা আমি লেখার পর আমি আজকে জানলাম যে আরো একটি দুটি পত্রিকায় ভারতে প্রকাশিত হয়েছে, কেউ কেউ আমাকে লিঙ্কও পাঠিয়েছেন। তো এখন এটা ভারতে একটা প্রচারিত হলো যে ইউনূস সরকারের বিরুদ্ধে সেই সময় কি ঘটনা ঘটেছে ৫ই আগস্ট থেকে আজ পর্যন্ত, সেগুলো একটা আন্তর্জাতিক গণমাধ্যমে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরা। এবং সেক্ষেত্রে শেখ হাসিনা যে পথটা অবলম্বন করেছেন, সেই পথটা হচ্ছে তিনি একজন নিপীড়িতা হিসেবে তিনি ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টের কাছে তিনি এই ব্যাপারে সুবিচার চেয়েছেন, যেটা বাংলাদেশ, যেটা উল্লেখ যুক্তি দেওয়া হয়েছে যে এরা ২ মাস ধরে চেষ্টা করার পর এতদিনে মামলাটা কিন্তু দাখিল হলো। মামলাটা দাখিল হয়েছে। এখন মামলাটা প্রত্যাখ্যান করবে না খারিজ হবে নাকি তার শুনানি হবে, সেগুলো যেটা বলা হয়েছে যে আবেদন করা হয়েছে, যে অভিযোগগুলো করা হলো, যে অভিযোগগুলো তথ্য প্রমাণ সমেত, সেই অভিযোগগুলো সঠিক কিনা এমন দাবি করা হয়নি যে প্রত্যেকটাই সঠিক। বলা হয়েছে যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে, সেগুলো একমাত্র ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে, যেহেতু বাংলাদেশের স্বাক্ষরকারী। ২০১০ সালের স্বাক্ষর, এবং ২০১০ সালের জুন মাস থেকে এটা কার্যকর হয়েছে বাংলাদেশে। ফলে বাংলাদেশে স্বাভাবিকভাবেই যে কেউ, শেখ হাসিনা কেন, যে কেউই যেতে পারেন এই মামলা করতে। তো সেই মামলাটার জন্য আমরা এখন অপেক্ষা করে আছি, এবং এটা ঘটনা যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলোর অনেকাংশের সম্পর্কেই ভারত সরকারও সেগুলোকে সঠিক বলে মনে করেন, যে এরকম ঘটনা ঘটেছে, এটা সত্য কথা। সাংবাদিকরা জেলে আছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলে আছেন, জামিন তাদের দেওয়া হচ্ছে না, বিনা বিচারে আটক আছেন। এবং এই প্রথম একটা আন্তর্জাতিক মঞ্চে শেখ হাসিনা অভিযোগ করলেন যে ২০ জন অন্তত আওয়ামী লীগ নেতা জেলের মধ্যে মারা গিয়েছে।
তাদের নাম-ধাম, ঠিকানা সেটা আমার কাছে নেই। কিন্তু আমি শুনেছি যে সেগুলো দেওয়া হয়েছে। ভবিষ্যতে হয়তো পর্যায়ক্রমে সেগুলো জানতে পারব যে কারা মারা গিয়েছে। আমি তো বগুড়া জেলের কথাই জানি। বগুড়ার নেতারাই আমাকে বলেছে অন্তত ৯ জন সেখানে মারা গেছে। আ কিন্তু তারা খুব বড় ১ নম্বর, ২য় সারির নেতা নন। কিন্তু ৩য়, ৪র্থ সারির নেতা। যারা অ্যাকচুয়ালি সংগঠনটাকে চালাতেন। তারা মারা গেছেন। তাদের অনেককেই বলা হয়েছে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে নাকি মারা গেছে। কোট আনকোট হৃদরোগ। এখন জেলের মধ্যে আছেন দীর্ঘদিন। আমি তো ১ম দিন তো সরাসরি অভিযোগ করেছিলাম ১ম দিকে যে সাংবাদিক একজন ক্যান্সার পেশেন্ট। তাকে ১ম ২ মাস ক্যান্সারের ওষুধ দেওয়া হয়নি। শীতকালে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে মাটিতে শুইয়ে রাখা হয়েছিল। সৌভাগ্য যে তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু এই ধরনের যে নৃশংস যে ঘটনাগুলোর কথা আমরা শুনেছিলাম, সেটা এই ১ম একটা আন্তর্জাতিক মঞ্চে এলো এবং যে আন্তর্জাতিক মঞ্চে সত্য মিথ্যা এখন যদি তারা কোনো নোটিশ পাঠান ইউনূস সরকারের কাছে, তাহলে ইউনূস সরকারকে সেগুলো জবাব দিতে হবে। ফলে মামলাটা চললে তার নিষ্পত্তি কোথায় হবে সেটার ব্যাপারে তো মামলার কোনো ফোরকাস্ট করা যায় না। বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টের মতো তো নয়, সেখানে অভিযোগ এবং জাজমেন্ট সকলই জানা আছে কি হবে। সেরকম নয়। এখানে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তার ক্রেডিবিলিটি আছে। বহু দেশ, রাষ্ট্র তার সদস্য। আ ফলে আপনি আমরা এখন হুম। আপনি এর আগে আমাদের অনুষ্ঠানে আপনি বলেছিলেন, এরাই কিনা শেখ হাসিনা এমন কিছু আইনজীবী নিয়োগ করেছেন, এমন এরা এমন আইনজীবী, তারা হারবেন এমন মামলা তারা নেন না। এরা কি সেই আইনজীবী? না, এরা কিন্তু মানে আমি বলছি ওই বাংলাদেশের তথাকথিত বেআইনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা চলছে, তার যে আইনজীবী তাদের তুলনায় এদের মেধা এবং তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরা আইনজীবী। এবং তারা যেকোনো মামলা আমি যে কেউ মানে তার যদি কোনো ভিত্তি না থাকে তারা কিন্তু গ্রহণ করে। ফলে এই যে আইনজীবীরা এরা বিশ্বে বিখ্যাত আইনজীবী হিসেবে নাম আছে। মানে গুগলে কেউ সার্চ করলেই দেখতে পাবে তাদের বায়োডাটা কি। তারা কি, কি মামলা করেছেন এবং সেই মামলাগুলো সম্পর্কে তাদের নিষ্পত্তি কি হয়েছিল। কিন্তু তারা তো এরকম নয় যে একটা আ শুধুমাত্র আ কোনো নাম শেখ হাসিনার মামলা তারা করছেন। তাদের তো নাম কেনার আর প্রয়োজন নেই। নাম তাদের যথেষ্টই হয়েছে এই এই পেশায়। ফলে তারা কোনো একটা ভিত্তি পেয়েছেন বলে মামলাটা গ্রহণ করেছেন। এটা আমি ১ম বলব। দ্বিতীয়ত বলব যে মামলাটার আরেকটা ভিত্তি আছে বলেই ইন্টারন্যাশনাল কোর্ট ১ম দিনই এটা খারিজ করে। সেটা হেগের যে মানে নেদারল্যান্ডের যেখানে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট সেখানে ক্রিমিনাল কোর্ট। সেই কোর্টে কিন্তু এটা মামলাটা দাখিল হয়েছে। ফলে এখন অপেক্ষা করতে হবে যে তার নিয়মকানুন কি? যে কিভাবে মামলাটা কবে গ্রহণ করা হয়, কবে শুনানি হয়, কবে নোটিশ দেওয়া হয়। এগুলোর জন্য পরবর্তী পদক্ষেপ। এবং আমার মনে হয় না যে মামলাটা খারিজ হওয়ার সম্ভাবনা বেশি মনে হয় না। এই কারণেই তাহলে মামলাটা তারা দাখিলই করতেন না। তারা যদি জানতেন যে আইসিসি এই মামলাটাকে ছুঁড়ে ফেলে দেবে। কোন ভিত্তি নেই বলে কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে। এটা রাজনৈতিক উদ্দেশ্য রাজনীতি নিশ্চয়ই থাকবে, আছে। কিন্তু রাজনীতি থেকেও যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্যাক্টস, তথ্য। এই তথ্যগুলো সেগুলো প্রমাণ তার ভিডিও ইত্যাদি। সম্প্রতি তো বাংলাদেশের সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের তো একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে। যেখানে আইনজীবী, অভিযুক্তের আইনজীবী এবং জাজ পরস্পরের মধ্যে রসিকতা করছেন। ওটা মামলাটাকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে। যে ভিডিও পর্যন্ত ফাঁস হয়েছে। সেই ভিডিওটাকে এখনো পর্যন্ত তারা দুজনে কেউই খণ্ডন করে। এই ধরনের ওখানে একটা যেটাকে আমরা বলি যে সহজ কথায় ক্যাঙ্গারু কোর্ট। তুমি যেখানে আছো সেই দেশের নাম অনুসারে ক্যাঙ্গারুর মতো তারা একটা আদালত চালাচ্ছে। তো আমাদের এইটাই কথা যে এখন এটা অপেক্ষা করা, দেখা এবং এই ধরনের এতে আন্তর্জাতিকভাবে জনমত কতটা তৈরি হয় বা আন্তর্জাতিক গণমাধ্যম এই সংবাদটিকে আন্তর্জাতিক গণমাধ্যমে কোথাও একটা প্রকাশিত হয়েছে। ইনফ্যাক্ট ১ম সেটার থেকেই আমি জানতে পেরেছিলাম। তারপরে নিজে খোঁজ করে গোটাটা আমি জানতে পেরেছি যে হ্যাঁ, তারা মানে শেখ হাসিনার সঙ্গে যারা আছেন তারা কনফার্ম করেছেন যে হ্যাঁ, মামলাটা দাখিল করা হয়েছে। এটা ঘটনা এবং এটা সংবাদ করা যেতে পারে। মামলাটার খবর এমন একটা সময় আসলো
উম বাংলাদেশের যে মামলায় আদালতে শেখ হাসিনার বিচার চলছে, ১ম মামলাটার রায় ১৩ নভেম্বর জানানো হবে, কবে রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণা করার পরে ভারতের প্রতি একটা আ চাপ আসতে পারে বাংলাদেশের লোকজন মনে করছেন। ভারত বাংলাদেশের লোকজন অফিসিয়ালি শেখ হাসিনাকে চাইবে। এবং শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রাণ ভয়ে এই মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছেন। এই মামলাটা তাদেরকে আমব্রেলা দিতে ভারত সরকারকে হেল্প করতে পারে? হেল্প করতে পারে, এই সাহায্য করতে পারে, অবশ্যই পারে। তার কারণ হচ্ছে যে, যে কারণে, যে যুক্তি দেখিয়ে ভারত সরকার শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় দিয়েছেন, তার একটা প্রধান যুক্তি ওই যে বন্দি প্রত্যর্পণ চুক্তির যে শর্ত আছে, সেই শর্ততে আছে যে প্রাণনাশের কোনো আশঙ্কা যদি থাকে, তাহলে বন্দি প্রত্যর্পণ করা যাবে না। এবং যদি মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত হয়। এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেখানে মামলাটা দাখিল হয়েছে, সেইটার কারণে অবশ্যই ভারত সরকারের পক্ষে যুক্তি আরো বাড়বে যে, এখন এর ফলে আমি তো এটাও জানি না, এটা দেখতে হবে। এটা কিন্তু দেখার ব্যাপার যে বাংলাদেশে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল চলছে, তার উপর কোনো স্থগিতাদেশ আছে কিনা? যে যতক্ষণ না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিচারটা সম্পন্ন হচ্ছে, ততক্ষণ অন্য কোনো আদালতে এই বিষয়ে মামলা চলতে পারে কি পারে না। এটা একটা মানে আইনের বিষয়। আমার মনে হয় তুই ক্ষেত্রে আমিও আইনজ্ঞ নই। আমার মনে হয় তোমার সঙ্গে কোনো আইনজ্ঞের এ বিষয়ে পরামর্শ করলে তারা হয়তো এ ব্যাপারে একটা সঠিক রায় বা মতামত দিতে পারেন আরকি। আমি খুব যেমন আমি সাধারণ আমি যে দেশটাতে আছি, এই দেশটাতে মৃত্যুদণ্ড নিষিদ্ধ। এই দেশে যদি এসে কেউ প্রমাণ করতে পারে তাকে দেশে ফেরত পাঠালে তার প্রাণহানি ঘটতে পারে, এই দেশ তাকে সাংবিধানিকভাবে আশ্রয় দিতে বাধ্য। হুম, এরকম পৃথিবীর তো বহু দেশে আছে, বহু অপরাধী যারা ভারতে এসছে পর্তুগাল থেকে। আ তারা কিন্তু খুব জঘন্য অপরাধের সঙ্গে বোমা বিস্ফোরণে যুক্ত ছিল, অভিযুক্ত ছিল এবং তাদের ফাঁসির আদেশ হয়েছে। কিন্তু ভারত সরকারকে তারা এই শর্তেই তুলে দিয়েছেন যে ভারতে এলে ফাঁসি হবে না। এবং তুমি এটাও হয়তো জানো যে ভারত থেকে বেশ কিছু আর্থিক অপরাধী যারা ভারত ছেড়ে পালিয়ে গিয়েছে, তাদের মধ্যে কাউকে ভারত ফিরিয়ে আনছে। এবং এই ফিরিয়ে আনার ক্ষেত্রে একটাই শর্ত যে তাদের কিন্তু আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল জেল কোর্ট যেমন হওয়া উচিত এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে, সেই ধরনের ব্যবস্থাপনা জেলের মধ্যে রাখতে হবে। সেই ধরনের ব্যবস্থা তৈরি হচ্ছে জেলের মধ্যে। ভারতে দিল্লিতে তিহাড় জেল যেটা আছে সেখানে একটা বিশেষ কাঠামো তৈরি করা হচ্ছে, বিশেষ জায়গায় যেখানে আর্থিক অপরাধীরা যারা ওই দেশ থেকে চলে আসবে, এখানে বা সেই সরকার পাঠিয়ে দেবে। তাদেরকে এখানে তাদের নিরাপদ জীবনযাপনের সুযোগ দিতে হবে। অর্থাৎ তাদেরকে এনে ফাঁসি দেওয়া যাবে না। এটা যদিও ভারতে কিন্তু ফাঁসি কিন্তু আইনে রয়েছে। ফাঁসি দেওয়া হয়ে থাকে। কিন্তু ওই প্রত্যাবর্তন চুক্তি যাদের সঙ্গে আছে, সেইসব দেশের নিয়ম অনুসারে ওই কন্ডিশন বা ক্লজ গুলো আছে। যে কারণে এটা করে ফেরত দেওয়া যেতে পারে না। বা যদি কোনো কারণে ভবিষ্যতে কোনো একদিন আমি একটা কাল্পনিক বিষয় বলছি। যে এরকম ঘটবে যেরকম আমি বলছি না। যে শেখ হাসিনাকে ফেরত দিতেই হলো বা শেখ হাসিনাকে ফেরত গেলেন। তাহলে এই শর্তেই তাদের যেতে হবে যে তাদের প্রাণনাশের কোনো আশঙ্কা থাকবে না। সেটা লিখিত গ্যারান্টি দিতে হবে। এখন সেটা হবে কি হবে না সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু বিচার চলতে পারে, বিচার হোক। কিন্তু বিচার ন্যায় বিচার তো সব জায়গাতেই হওয়া উচিত। কিন্তু ন্যায় বিচারের নামে বাংলাদেশে যেটা ঘটছে ওটা ন্যায় বিচার না। কোন অভিযোগ ছাড়া জেলে আটক, কোন প্রমাণ ছাড়া তাদের জেলে আটক, কোন চার্জশিট ছাড়া জেলে আটক। এমনকি জামিনটা কিন্তু একটা অধিকার। এই অধিকার। জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। অথচ দিনের পর দিন তাদেরকে আদালতে অধিকাংশকে আনা হচ্ছে, আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আবার আনা হচ্ছে, আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো জামিন কেন দেওয়া হবে না? তারা তো দেশ ছেড়ে পালাতে পারবেন না। তো সেই শর্তেই রাখতে হবে। হয়তো তারা গৃহবন্দী করে রাখতে পারেন যে বাড়িতেই থাকলো। কিন্তু জেলের মধ্যে রাখাটা তো একটা অমানবিক, যেটার বিচার
যেটা মানবাধিকার লঙ্ঘন, সেটার বিচারই শেখ হাসিনা চেয়েছে। এখন দেখা যাক আমরা যেমন নেদারল্যান্ডের যেমন আদালতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাদেরকে বলেছেন যেটা, তিনি সেপ্টেম্বরে সেপ্টেম্বরে ভারতে গিয়েছেন। তিনি কিন্তু আইনের কাছে আত্মসমর্পণ করার চিন্তা করেছিলেন। কিন্তু কাউকে জামিন দেয়া হচ্ছে না। জামিন তো ওদিকে জামিন দেয়া হচ্ছে না। প্লাস আদালতে তাদেরকে মারধর করা হচ্ছে। আদালত একটা নিরাপদ জায়গা যেকোনো দেশে, যেখানে কারো গায়ে কেউ হাত দেবে না। আদালতে মারধর করা হচ্ছে। এই পরিস্থিতির কারণে তিনি ভারতে যেতে বাধ্য হয়েছেন। আরেকটা বিষয়, বাংলাদেশে অদ্ভুত একটা পরিস্থিতি যেটা, আহ হঠাৎ করে গভর্নমেন্টের লোকজন আদালতকে বলছে আদালতকে বলছে তুমি এত জামিন দিলে কেন? এটা অসা জামিন বলছে। এবং নিউজ বেরিয়েছে প্রধান বিচারপতি হাইকোর্টের সেই বেঞ্চের কাছে জানতে চেয়েছেন তারা এত জামিন দিয়েছে কেন? হ্যাঁ, এটাই তো মানে সাধারণ ন্যায় বিচারের পরিপন্থী বিষয় একটা ঘটছে, তাই না? হাইকোর্টের বিচারপতি তিনি মনে করেছেন একটা নির্দিষ্ট সময়ের পর তার বিচার চলতে থাকবে, কিন্তু তিনি জেলের বাইরে থাকবেন। সেই তিনি রায় দিয়েছেন। সেটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, সব দেশেই একই ধরনের নিয়ম। কারণ আমরা তো অ্যাকচুয়ালি উত্তরাধিকার ব্রিটিশ ক্রিমিনাল কোডের না? তো বাংলাদেশ এবং ভারতে দুটোতেই। তো দুটোতেই তো সেই ধরনের ব্যবস্থা আছে যে একটা নির্দিষ্ট সময়ের পর যদি দেখা যায় যে প্রমাণ করতে দেরি করছে মানে সরকার পক্ষ, তখন তাকে জামিন দিয়ে দেওয়া হয়। তো এই জামিন ভারতের বহু রাজনৈতিক নেতা জামিন পেয়েছেন। জামিন পেয়ে তারা বাইরে থেকেছেন, এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। তো সেক্ষেত্রে আ এদের ক্ষেত্রে কেন বাংলাদেশে দিচ্ছেন না? এটাই তো একটা মানে যেটা বলা হয় যে যে ট্রেন্ডটা আমরা লক্ষ্য করছি, এই ট্রেন্ডটা হচ্ছে স্বৈরতান্ত্রিক। এই ট্রেন্ডটা হচ্ছে স্বৈরতান্ত্রিক ট্রেন্ড। এটা এটাকেই স্বৈরতন্ত্র বলা হয়। যদি শেখ হাসিনার বিরুদ্ধে সেই অভিযোগগুলো যারা করেন, যারা বলেন, তারা যে কারণ এখন যেটা করছেন, তার থেকে নতুন কি তারা কোনো দৃষ্টান্ত স্থাপন করছেন? তারা বলুন যে এটা আচ্ছা শেখ হাসিনার সময় নাকি গুম-খুন হয়েছিল বা যা হয়েছে। তা আপনাদের এখানে তো জেলের মধ্যে গুম-খুন হচ্ছে। ২০ জনের তালিকা তো জমা পড়েছে ইন্টারন্যাশনাল কোর্টে। এবং তো এটা তো আর কিছু বেশিদিন তো ধামাচাপা থাকবে না। এটা নয় সাময়িকভাবে বাংলাদেশে আপনি কবর নয় চেপে গেলেন, ছাপতে দিলেন না। বা ছাপলে হয়তো তাকে সাংবাদিককেও জেলে নিয়ে যাবেন। কিন্তু বিদেশে তো সব জায়গায় করতে পারবে না। ভারতে ছাপা হবে, নেপালে ছাপা হবে, ভুটানে ছাপা হবে। পশ্চিমী গণমাধ্যমে ধীরে, ধীরে ছাপা হতে শুরু করেছে অনেক কিছু এবং সেগুলো ছাপা হবে। ফলে একদিন না একদিন এগুলো তো জানছে পাকিস্তানও তো ভেবেছিল যে ভয়ঙ্কর কাণ্ড যে পূর্ব পাকিস্তানের নাগরিকদের উপর করেছে তারা ভেবেছিল কেউ জানতে পারবে না। কিন্তু সেই সংবাদ তো গোটা বিশ্বে প্রচারিত হয়েছিল। হয়ে গিয়েছিল না? ফলে এগুলো অপরাধকে চেপে রাখা যায় না। অপরাধ প্রকাশিত হবেই এবং তার ন্যায্য বিচার হবেই। এটা আমি দৃঢ় আপনি বিশ্বাস করি। দুই বাংলার খুব সিনিয়র একজন সাংবাদিক। আপনি এর আগে আমাকে একবার বলেছিলেন যে, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনি শেখ হাসিনার ইন্টারভিউ করার চেষ্টা করেছেন কিনা? আপনি বললেন আমি চেষ্টা করিনি এই কারণে, এটাতে তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আপনি বলছিলেন। বাংলাদেশে একটা হইচই চলছে একজন সাংবাদিক এমনভাবে বলেছেন, তিনি যেন শেখ হাসিনাকে দয়া করছেন। উনি চাইলে ইন্টারভিউ করতে পারেন। তার জেল হলেও তার ইন্টারভিউ করতে পারেন। শেখ হাসিনা ইন্টারভিউ দেবেন কিনা, বা যেমন ভারতে মনে করেন, ভারতে সারা পৃথিবীর সব গণমাধ্যম গুলা বড়, বড় অফিস আছে কিন্তু। ওই গণমাধ্যম বিবিসি, ভয়েস অফ আমেরিকা, সিএনএন সবার বাংলাদেশের আইন সেখানে কার্যকর না। বাংলাদেশে শেখ হাসিনা ইন্টারভিউ করা নিষিদ্ধ। বক্তব্য প্রচার নিষিদ্ধ। তো ভারতীয় শুধু আপনি না, ওইসব গণমাধ্যম চাইলেও শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে রাজি হন, সব চেষ্টা করবেন তারা। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? সাংবাদিক যেন দয়া করার চেষ্টা করছেন। না, উনি উনি হয়তো হতাশা থেকে বা ফ্রাস্ট্রেশন থেকে বলছেন। আ আমার মনে হয় উনি ওনার ওখানে হয়তো কোনো কারণে বাজার দর পড়ে যাচ্ছে। সেই কারণে হয়তো বলছেন বাজার দর বাড়ানোর জন্য। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে কেন? এটা আসল কারণটা বোঝা দরকার। যে কেন শেখ হাসিনার ইন্টারভিউ হচ্ছে না? তার কারণ হচ্ছে ভারত সরকার যদি
75 থেকে 81 সালও যদি দেখো, তার মধ্যে কিন্তু তিনি কোনো ইন্টারভিউ দেননি। ইন্টারভিউ কখন দিয়েছিলেন? 81 সালে তিনি যখন ফিরে যাচ্ছেন ঢাকায়, তখন তিনি কিছু ভারতীয় আওয়ামী লীগের গণমাধ্যমকে প্রেসিডেন্ট যখন হন, যখন তিনি আওয়ামী আওয়ামী লীগের লীগের প্রেসিডেন্ট হন, মানে প্রেসিডেন্ট তো তিনি ওখানে এখানে হয়েছিলেন, তার অনুপস্থিতিতে প্রেসিডেন্ট ঘোষিত হয়েছিলেন। ওখানে গিয়ে যখন তিনি দায়িত্ব নিতে যান, সেই সময়ে তিনি ভারতের কিছু সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছিলেন। আজকে এই কারণেই ইন্টারভিউটা দেওয়া হচ্ছে না, দিতে দেওয়া হচ্ছে না। একটাই কারণ, তাতে মনে হবে যে ভারতের বক্তব্য হচ্ছে কি? সরকারি বক্তব্য। যে এখান থেকে বসে অন্য কোনো দেশের বিরুদ্ধে আপনি কোনো রাজনৈতিক কার্যকলাপ প্রকাশ্যে করবেন না, যেটা মনে হবে ভারত সরকার অনুমতির সাপেক্ষে করছে। মনে আছে তো কিছুকাল আগে আওয়ামী লীগের দপ্তর ইত্যাদি নিয়ে যে খবর নিয়ে হইচই হলো, তখন ভারত সরকার একটা বিবৃতি দিয়েছিল যে ভারত সরকারের এরকম কিছু জানা নেই, এবং ভারত সরকারের সিদ্ধান্ত নীতি হলো যে অন্য কোনো দেশের বিরুদ্ধে এখান থেকে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয় না। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে যখনই তারা যাচ্ছেন, ইউনূস বা অন্যরাও যাচ্ছেন দলবল নিয়ে, তাদের উপর পচা ডিম ছোড়া হচ্ছে, সে ছবি আমরা দেখেছি। ডিম আবার পচিয়ে রাখে তারা। পচিয়ে রেখে ছোড়ে আরকি। মানে টাটকা ডিম ছোড়ে না। তো সেইগুলো ঘটনাগুলো আমরা প্রকাশ্যে দেখেছি। কিন্তু ভারতে এরকম কোনো ঘটনা নেই। অবশ্য কেউ সম্প্রতি এসছেন, খুব সামান্য কয়েকজন সেনা বাহিনীর কিছু মানুষ এসছিলেন, তারা লেফটেন্যান্ট জেনারেল, তিনি সস্ত্রীক এসছিলেন। তার সঙ্গে আর লেফটেন্যান্ট কর্নেলও এসছিলেন। সেটা ইউনাইটেড নেশনস এর একটা পিস কিপিং এর বৈঠকে এসছিলেন। আরো কেউ আসেন, সেগুলো কিন্তু প্রকাশ্যে এভাবে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আসেন না। কিন্তু এলেও এখানে যে তাকে ওই ধরনের আচরণ করা হবে তা নয়, সেটা নয়। মানে এটা ভারত সরকার অনুমতি দেবে না। যেমন যখন যে প্রশ্নটা উঠেছিল যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে আওয়ামী লীগের নেতারা সাংবাদিক বৈঠক করছেন। আওয়ামী লীগের নেতারা সাংবাদিক বৈঠক করেন। নিউ ইয়র্ক থেকে একজন মানবাধিকার বিশেষজ্ঞ এসেছিলেন, এসে তিনি করেছিলেন। আওয়ামী লীগের নেতারা আসেনি, সেখানে করেন। এটা ভারতে করতে দেওয়া হয় না। যে কারণে চাইলেই আমি অন্তত বলতে পারি, উনি কতটুকু আমার সম্পর্কে জানেন বা জানেন না আমি জানি না। আমি কিন্তু মানে চাইলে ইন্টারভিউ, যদি উনি সিদ্ধান্ত নেন বা ভারত সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে আমি কিন্তু সাক্ষাৎকার নেব তখন। কিন্তু আমি এইজন্যই চেষ্টা করছি না, আমি তো ভারতীয় হিসেবে ভারত সরকারের নীতি জানি। এই নীতিটা হচ্ছে তাকে ইন্টারভিউ এখন দিতে দেওয়া হবে না। তিনি স্মার্টফোনের মাধ্যমে বহু আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, রোজই ভাষণ দিচ্ছেন, বিভিন্ন গ্রুপে কথা বলছেন। কিন্তু ভারতে থেকে বসে ওর সঙ্গে যারা দেখাও করছেন, সেটাও তো প্রকাশ্য বৈঠক না। সেগুলো তো গোপন বৈঠক। অনেক গোপন বৈঠকের নিয়ে অনেক গোপনীয়তা আছে। কখনো কেউ অস্বীকার করেন, কখনো কেউ বলেন না, তোমারই চ্যানেলে তুমি ইন্টারভিউ নিয়েছো কামাল সাহেবের। তিনি বলেছেন আমি হ্যাঁ, না কিছুই বলব না। হয়েছে কি হয়নি। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা এখানে কতটা ভারত সরকার এ ব্যাপারে একটা নীতি প্রয়োগ করেছেন, যেইটা কিন্তু আওয়ামী লীগের নেতারাও মেনে চলছেন। এখানে প্রকাশ্য রাস্তায় তারা কোনো ইউনূস বিরোধী কোনো সভা হচ্ছে না। কিন্তু এখানে হাসিনা বিরোধী সভা প্রকাশ্যে হয়েছে। অনেকে কিছু ছাত্ররাও করেছে। উস্কানিও দেওয়া হয়েছে এখান থেকে। কিন্তু এখন সেরকম কোনো ঘটনা তো নেই। এখন তো মানে কোনো এখানে ইউনূস বিরোধী একটা কোনো সভা সমাবেশ সামান্য কিছু মানে ভারতীয় রাজনৈতিক দল করেছে। বিজেপি পন্থী সংগঠন তারা এখানে কিছু প্রতিবাদ করেছে। বিশেষ করে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কারণে। কিন্তু এরকম আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে যেই বা যেখানেই থাকেন, তারা কেউই কিছু করছেন না। মানে সেই কারণেই ইন্টারভিউটা উনি ওটা বলেছেন, চাইলেই ইন্টারভিউ নিতে উনি দয়া করছেন। উনি দয়া করছেন, তার জন্য শেখ হাসিনা আমার মনে হয় অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছেন যে তাকে উনি রেহাই দিয়েছেন। ওনাকে উনি ইন্টারভিউ আদৌ দেবেন কিনা সেটাই আমার তো সন্দেহ আছে। যেকোনো সাংবাদিকের জন্য এমন একটা পার্সন এই মুহূর্তে তার বিরুদ্ধে এত প্রোপাগান্ডা, এত অভিযোগ, একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ পাওয়াটা তার ব্যাপারে। আমি আমার কথা বলি, আমি কিন্তু উনি আগস্টে গেলেন তো, সেপ্টেম্বরে আমি একটা প্রশ্নপত্র তৈরি করলাম তার উদ্দেশ্যে। আওয়ামী লীগের নেতার মাধ্যমে পাঠালাম তার উত্তরটা পাওয়ার জন্য আরকি। তো ওই এই বিষয় ওই যে সেখানে পালিয়ে গিয়েছে এই কথাগুলা উনি কিভাবে বলেন, কোন মুহূর্তে উনি এইগুলো প্রশ্নপত্র তৈরি, প্রশ্নপত্র পাঠালাম। প্রশ্ন ওই আওয়ামী লীগ নেতা পাঠিয়েছেন কিনা আমি জানি না সেটা। কিন্তু যখন তার নাম্বার পেলাম নিজে তাকে হোয়াটসঅ্যাপে পাঠালাম। পাশাপাশি উনি সিনও করেছেন সেটা। উনি কোনো রিপ্লাই দেন নাই। সর্বশেষ
আমাদের কয়েকজন একদল সাংবাদিকের সাথে একটা টেলিগ্রাম গ্রুপে তার একটা বৈঠক হয়েছিল। সেখানে উনার সাথে আমরা কথা বলছিলাম। তখন আমি ওই বৈঠকে বসে উনার আইডিতে আমি লিখলাম যে, "আমি তো আপনার ইন্টারভিউটার অপেক্ষা করছি।" উনি ১ টা ২ টা শব্দ লিখলেন, "ঠিক আছে।" এরপরে আর কোনো ইয়ে নাই। এটা একজন সাংবাদিক, খুব স্বাভাবিক যে যার কথা মানুষ জানতে চায়, শুনতে চায়, চেষ্টা করবেন চেষ্টা এটা দয়াবান। আমরা এখানে আরেকটা পড়েছি সাংবাদিকতায় যেটা, মনে করেন আপনি গৌতম লাহিড়ী। আমি আপনার একটা ইন্টারভিউ করলাম। আপনি ইন্টারভিউ দিয়েছেন আমাকে। ইন্টারভিউটা দেয়ার পরে আপনার যদি মনে হয় যে এই ইন্টারভিউটা এখন গেলে আপনার সমস্যা হতে পারে। আপনি যদি আমাকে না করেন, আমি ইন্টারভিউটা ছাড়তে পারি না। আমি জানি না আমরা কতজন সাংবাদিক এটা জানি আমরা। ইন্টারভিউটা এমন একটা অধিকার। যিনি ইন্টারভিউ দিবেন নিশ্চয়ই, তার অধিকার নিশ্চয়ই। সেটা। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই দাদা। এই পাকিস্তানের যে জেনারেলরা খুব আসছেন বাংলাদেশে। ছবিগুলা বেরোচ্ছে। অবিশ্বাস্য একটা পরিস্থিতি বাংলাদেশে। যাদেরকে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী এখানে পরাজিত করেছিল। সেই পরাজিত ব্যক্তিরা আসছেন, তাদের সাথে ছবি তুলতে পেরে, বৈঠক করতে পেরে আমাদের অনেক আনন্দ লাগছে। এটাকে ভারত কিভাবে দেখে? না এটা তো নিশ্চয়ই এটা ভারতের এটা নিশ্চয়ই জানো যে সম্প্রতি পাকিস্তানের বিরোধী যারা, যারা পাকিস্তানের সঙ্গে যাদের কোনো বন্ধুত্বমূলক সম্পর্ক নেই, এমনকি সেই আফগানিস্তানের অনির্বাচিত তালিবান সরকার, তার সঙ্গেও ভারত সখ্যতা বাড়াচ্ছে। মানে এটা একটা মেসেজ ছিল বাংলাদেশের জন্য। যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা কোন দেশের সঙ্গে আজকের দুনিয়াতে কোথাও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা নয়। কিন্তু পাকিস্তানের প্রতি ৫ই আগস্টের পর তুমি যদি দেখো হিসাব করে দেখো যে কতবার মানে পাকিস্তানের মন্ত্রীরা এবং তাদের মানে অন্যান্য যে সেনাপ্রধান, সেনা অফিসাররা কতবার যে বাংলাদেশ সফর করেছেন, আমার মনে হয় না ১৯৭১ সালের আগেও করেছিল এত। তারা এসেছিল সাঁজোয়া বাহিনী নিয়ে, ট্যাংক নিয়ে গুলিগোলা চালাতে। তারা কোনো বৈঠক করতে যে ১ বার ২ বার এসেছিলেন, ওই ভুট্টো সাহেব এসেছিলেন যে বৈঠক তারপরে ব্যর্থ হলো। কি তার আগে আইয়ুব খান কিংবা ইয়াহিয়া খান যাই হোক। কিন্তু এরা তো প্রায় এখন মনে হচ্ছে যেন ডেইলি প্যাসেঞ্জারি করছেন। এবং ডেইলি প্যাসেঞ্জারি করছে তুমি দেখো পথটা কিন্তু সহজ নয়। সহজ পথে কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে আসা যায় না। কারণ ভারতের আকাশসীমা নিষিদ্ধ। ১০ ঘন্টা পথ ঘুরে তাদের আসতে হচ্ছে। তো জ্বালানির খরচাটা ভাবো। এবং তারা আসছে এতটা ঘুরে চীন হয়ে, মায়ানমার হয়ে তারপরে এসে ঢুকছে। এবং এসে বলছেন কি সব বাংলাদেশের কাগজ ছেপেও দিচ্ছে যে ঢাকা করাচি ফ্লাইট চালু হবে। কেউ প্রশ্নও করছে না। ঢাকা করাচি যাবেন কোথা দিয়ে? পাকিস্তানের প্লেন তো অ্যালাউড নয়। বাংলাদেশের প্লেনও তো অ্যালাউড হবে না। তো দিবে? কাতার এয়ারলাইন্স এ কাতারের বিজনেস বাড়ানোর জন্য পাকিস্তানে যাবেন। নাকি কাতার এয়ারলাইন্স এর বিজনেস বাড়বে। ওরা হয়তো আসতে পারে। ওরা ব্যান্ড নয়। তা এই যে একটা হাস্যকর ব্যাপার কিন্তু তার থেকেও বড় কথা ওরা যেটা বার্তা দিতে চাইছেন ইউনুস যে ভারতের যে শত্রু সে আমার বন্ধু। ভারতের শত্রু পাকিস্তান একটা প্রায় জঙ্গি রাষ্ট্র। সে হল ইউনুস নিজেকে বলেন আমার বিরুদ্ধে অভিযোগ নাকি আমি জঙ্গি। উনি জঙ্গি নয়, উনি ওঠা-বসা করেন জঙ্গিদের সঙ্গে। সকালে ঘুম থেকে ওঠেন জঙ্গির সঙ্গে বসেন, বিকেলে জঙ্গির সঙ্গে থাকেন, দুপুরবেলায় জঙ্গিদের সঙ্গে মিটিং করেন, জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেন। আনসারুল্লাহ বাংলাদেশ তিনি তার সঙ্গে বৈঠক করেন গোপন। তো এখন এই যে তার যে আছেন তিনি যারা ক্রমশ ভারত বিরোধী স্টান্স তার চেয়েও মারাত্মক যেটা আমার কাছে মনে হয়েছিল। ১ম দিকে একটা পুস্তিকা ছাপা হয়েছিল যে বাংলাদেশের দেওয়ালে যত গ্রাফিটি হয়েছে, সেই গ্রাফিটির একটা গ্রাফিটি ছিল বাংলাদেশের মানচিত্র। যে মানচিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১ম যখন প্রশ্ন করা হয়েছিল যে এই গ্রাফিটি, তখন বলেছিল এটা গ্রাফিটি। এটা কোনো এটা মানে সত্যি বাংলাদেশের সরকারি ম্যাপ নয়। কিন্তু বাংলাদেশের যিনি এখন প্রধান উপদেষ্টা, তিনি যদি কাউকে উপহার দেন সেরকম একটা গ্রাফিটি, যে গ্রাফিটিতে ওই মানচিত্র দেখা যাচ্ছে, তার মানে তো তার এটাতে স্বীকৃতি আছে না? এই বৃহত্তর বাংলাদেশ যে মানচিত্র, সেটাতে তার স্বীকৃতি আছে। তিনি তো ইনভাইট করছেন যুদ্ধ। তো
তাই না? এর মাধ্যমে তিনি ইনভাইট করছেন যুদ্ধ আর। তো তিনি তো আর কি তিনি এইভাবে একটা বিরক্ত করা, ভারতকে অস্বস্তিতে ফেলা এবং ভারতের বিরুদ্ধে তিনি অন্য কিছু করতে না পারলে এই ধরনের। এবং তুমি জানো কি এই গ্রাফিটিটা বাংলাদেশের সমস্ত মিশনে পাঠানো হয়েছে। সমস্ত মিশনে দেওয়া হয়েছে এবং সমস্ত মিশনে কখনো অতিথি অভ্যাগতরা এলে তাদেরকে গ্রাফিটিটা দেখানো হচ্ছে। এবং দেখানো হচ্ছে এই দেখুন ছাত্ররা কি সুন্দর এঁকেছিল। এঁকেছিল কি বৃহত্তর বাংলাদেশ। এটা তাদের স্বপ্ন। এইটা করতে চান। কিন্তু এরপরে যদি ভারত সরকারের একবার একটা কোথাও একটা ছাপা হয়ে গিয়েছিল না যে অখণ্ড ভারতের ম্যাপ মানচিত্র। যেখানে বাংলাদেশ ভারতের মধ্যে। তাহলে তারা কি চাইছেন যে ভারত এখন সেইটা প্রচার করুক? যে অখণ্ড বাংলা ভারত, যেটাতে বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না। সেটা ভারতেরই একটি অঙ্গপ্রদেশ ছিল। তো এই ধরনের যে বিষয়গুলো এগুলো কিন্তু খুবই মানে সম্পর্ককে তারা মুখে বলছেন, এখানকার হাই কমিশনার চেষ্টা করছেন সম্পর্ক ভালো করার, নানাবিধ উদ্যোগ নিচ্ছেন, সফট ডিপ্লোমেসি করছেন, ইলিশ খাওয়াচ্ছেন, আম খাওয়াচ্ছেন, জামদানি প্রদর্শনী করছেন। আমি শুনছি চেষ্টা করছেন ফিল্ম ফেস্টিভ্যালেরও যাতে হয় তারও চেষ্টা করছেন। কিন্তু তার সরকার যেটা ঢাকায় বসে আছে, তারা প্রতিনিয়ত একটা বার্তা দিয়ে যাচ্ছে ভারত বিরোধী। আগে বলা হতো কিছু মানুষ হয়তো বলছেন রাস্তায়, কিছু নেতা বলছেন। এখন স্বয়ং যিনি প্রধান উপদেষ্টা তিনি ভারত বিরোধী বার্তা দিচ্ছেন। সত্যি, সত্যি তো এই দাবিটা কিছুদিন পর ভারতীয় হিসেবে আমরা তুলবো ভারত সরকারের কাছে। যে এই সরকারের এই প্রধান উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ চাইছেন কিনা, থেকে সরানো উচিত কিনা। সরানোর মানে সেটা বাংলাদেশের মানুষই সরাবে, ভারত গিয়ে সরাবে না। কিন্তু এই যে ক্রমাগত ভারত বিরোধী কাজ করছেন, তিনি তো নিজেকে পাকিস্তানের সমতুল্য করে তুলেছেন। কারণ এই ঘটনাটা তার বোঝা উচিত। না? তার যে শুভানুধ্যায়ীরা যে যারা রয়েছেন তারা তাকে কেন বোঝাচ্ছেন না? অথবা তাকে বোঝানো তিনি একটা কথা আছে না? তিনি যত যাই হোক উনার মানে বুদ্ধি-শুদ্ধি কম বলে কেউ মনে করেন তা আদৌ নয়। উনি ভেবেচিন্তেই কথা বলেন। উনি কথা বলেন ৫, ১০, ১৫, ২৫, ৫০ বছর থাকবো। উনি বলেন যে এই ধরনের তিনি পাকিস্তানকে দেখে জড়িয়ে ধরে তিনি বার্তা দিতে চান। উনি তো আসলে মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ, না? তো সেই কারণে উনি তার পথে সঠিকভাবে যাচ্ছেন। সঠিক পথে এগোচ্ছেন। তার মতে সেই সঠিকটা কোট আনকোট। কিন্তু তার বিশ্বাস অনুসারে তিনি আদৌ মুক্তিযুদ্ধের পক্ষের লোক নন। এটা বরাবর যখন বলতাম তখন অনেকে বলতেন, "না, না এটা ঠিক উনি মুক্তিযুদ্ধের জন্য পয়সা তুলতেন, বিদেশে থেকে চাঁদা তুলতেন।" অথচ উনি মুক্তিযুদ্ধকে স্যাবোটাইজ করার জন্য পয়সা তুলতেন। সেইটা হচ্ছে ওর যে পারিবারিক ঘটনা, চরিত্র চট্টগ্রামে ওরা মুক্তিযুদ্ধদের প্রচুর পয়সা কড়ি পর্যন্ত লুট করেছিল। উনি তো লুট থেকে ওনার জন্ম। জানেন না কি সোনা দানা গয়না ওনার পরিবারে গচ্ছিত রাখা ছিল সেগুলো তিনি ফেরত দিয়েছিলেন, হিসাব দিয়েছিলেন। ওর পরিবার সেগুলো মেরে দিয়েছে সব মুক্তিযোদ্ধাদের টাকা পয়সা। আর এখন উনি বাংলাদেশের ব্যাংকে লুট করছেন। উনি নিজের যাবতীয় কোম্পানির ট্যাক্স ফ্রি করে দিয়েছেন। উনি নিজে এমনকি যত কর্মী বাংলাদেশে নিয়োগ হবে, উনি নিয়োগের এজেন্সি পর্যন্ত নিয়ে নিয়েছেন। অন্য কাউকে দিচ্ছেন না। এইরকম একটা মানুষ সেই লোকটাকে এখন ক্লিয়ার হয়ে গেছে না যে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে। শান্তি প্রতিষ্ঠার জন্য নয়। একটা ভৌগোলিক একটা স্থানে অশান্তি কি করে ক্রিয়েট করা যায় তার জন্যই তাকে নোবেল দেওয়া হয়েছে। নোবেল শান্তি পুরস্কার এই কারণে এখন বিতর্কিত হয়ে গেছে। খুবই বিতর্কিত এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য দেখছো না যে ভেনেজুয়েলায় যাকে দেওয়া হয়েছে। সে এখন সেখানে সেই সরকার উচ্ছেদ করার জন্য নেমে পড়েছে। সে আরেকজন ২য় মহিলা ইউনুস। এখন এরকম ঘটনা এখন ঘটছে পৃথিবীতে। এখন এটা হচ্ছে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, প্রগতিশীল চিন্তার মানুষ, এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে। তারা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি, ভারত পাশে থাকবে। ভারত সরকার সেই ধরনের শক্তির সঙ্গে পাশে থাকবে এবং তারা ক্রমশ মানে আমন্ত্রণ জানাচ্ছেন যে ৭১ এর মতো ভারত আবার প্রবেশ করুক। এটা চাইছেন তারা আরকি। তারা নিজেরা সেই বার্তা দিচ্ছেন। মানে আমরা চাইছি না কিন্তু তারা চাইছেন যে ভারত এখন আসুক। এসে আমাদেরকে উৎখাত করুক। আমরা শেষ করব দাদা। তার আগে আবার একটু সাক্ষাৎকার প্রসঙ্গ। দুটো সাক্ষাৎকার সাম্প্রতিক সময়ে আপনি কিভাবে দেখেন? এপি শেখ হাসিনার ছেলে জয়ের একটা ইন্টারভিউ করেছেন। ওই ইন্টারভিউটা আমরা যতটা জানি এপি কিন্তু আসলে শেখ হাসিনার ইন্টারভিউ চাইছিল শেখ হাসিনা। তখন ও সেখান থেকে জয়ের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। জয়ের কথা বলেছেন। সেই ইন্টারভিউতে
জয় বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, প্লাস আওয়ামী লীগকে যদি নির্বাচনের পর্যাপ্ত সময় দিতে হবে, হঠাৎ বললে হবে না। এই ইন্টারভিউটাকে আপনি কি ভাই, জয় ইন্টারভিউটাকে নানা বিতর্ক তৈরি হয়েছে কিন্তু এটা নিয়ে। না, বিতর্ক অযথা হয়েছে। বাংলাদেশের অন্য কেউ উপদেষ্টারা কি বলছেন সেটা বড় কথা নয়। সবথেকে বড় কথা যে ইন্টারভিউটা দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, তিনি বলেছিলেন আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আছে সেটা প্রত্যাহার করা হতে পারে। তো তিনি একটা কোনো ভেবেচিন্তেই বলেছিলেন। না ভেবে তো বলেছেন কিনা আমি জানি না। তো তিনি কেন বলেছিলেন আগে তো সেই প্রশ্নটার উত্তর অন্যদের বাংলাদেশী যারা রোজ যারা যাতায়াত করেন, তার যে অন্যান্য রোজ তার হয়ে যারা প্রচার করেন, তাদের তো আগে জিজ্ঞাসা করা উচিত ইউনূসকে, আপনি কেন স্যার এরকম একটা বললেন যে আওয়ামী লীগের স্থগিতাদেশটা উঠিয়ে দেওয়া হবে? উঠিয়ে দিতে পারি। তার মানে তিনিও চাইছিলেন কি যে আওয়ামী লীগ নির্বাচনের ফলে জয় হয়তো সেই সূত্র থেকে হয়তো বলে থাকতে পারে। এবং এটা তো ঘটনা যে দেশটার নাম বাংলাদেশ, যে দেশটার নামের সঙ্গে আওয়ামী লীগ জড়িত, সেই দলটাকে যদি নির্বাচন থেকে এখন একটা জিনিস তো জেনে রাখবি যে বিএনপিকে তো বাধ্য করা হয়নি যে নির্বাচন থেকে বাইরে থাকো। ১৪ বা ২৪ এ তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে বয়কট করবে। আওয়ামী লীগ বলেনি তো যে বয়কট করব। এটা বলতে পারো যে হ্যাঁ, ১৮ র নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল, নির্বাচনটা সঠিক হয়নি। ঠিক আছে, মেনে নেওয়া গেল সঠিক হয়নি। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনগুলো আগেরগুলোকে বলা হয় যে গ্রহণযোগ্যতা নেই। কেন নেই? কে বারণ করেছিল ভাই জয়েন করতে এই নির্বাচনে? হেরে যেতেন, ঠিক আছে। তবুও তো ভারতে কি কংগ্রেস পার্টি হেরে যায় না নির্বাচনে? বারবার হারছে তো। তো তারা তো নির্বাচন বয়কট করছে না। নির্বাচন বয়কট করে উগ্রপন্থী দল। নির্বাচন ভারতে বয়কট করে যারা মাওবাদী। তারা বয়কট করে। উগ্রপন্থী তার মানে এই দলগুলো আসলে উগ্রপন্থী যারা বয়কট করে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা সম্মান দিতে পারে না তারা অগণতান্ত্রিক দল। সুতরাং আমি বলব যে আওয়ামী লীগ যদি তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাদের উপর অন্যায় অবিচার হয় নির্বাচনে, তবুও অংশগ্রহণ করা উচিত। অংশগ্রহণ গণতান্ত্রিক তবেই তো গণতন্ত্রের শক্তপোক্ত হবে, তবেই তো গণতন্ত্রের শিকড় গভীরে প্রথিত হবে। এটা হয় না বলেই বাংলাদেশে আজ পর্যন্ত গণতন্ত্র কোনদিন শিকড়ই তৈরি হয়নি। গণতন্ত্রের শিকড় নিচে যাবে কোথা থেকে? শিকড়ই তৈরি হলো না। কারণ একটা হেরে যাওয়া দল ২০০৮-৯ তে যারা হেরে গিয়েছে, তারা বলবে আমি ঠিক করে দেবো কিভাবে নির্বাচন হবে। যে ২৪৭ টা সিট পেল, আসন পেল, সে ঠিক করবে না। ঠিক করবে যে ৩৩ টা সিট পেয়েছে সে ঠিক করবে। এ ভাই কি গণতন্ত্র আমি তো জানি না। এরকম তো কোনো গণতন্ত্র গোটা বিশ্বে আছে বলে আমি জানি না। কেয়ারটেকার সরকার হতে হবে। কেয়ারটেকার সরকারের প্রধান কি হবে সেটাও ঠিক করে দেব। সেই কেউ প্রধান, তিনি আবার ঠিক করে দেবেন কতগুলো আসনে আমি জিতব। এই বিচিত্র গণতন্ত্রের এই যে পরীক্ষা, শেখ হাসিনা তো ২০১৪ সালে বিএনপিকে তো সরকারে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন নির্বাচনের আগে। যে জাতীয় সরকার গঠন করা হোক। কারণ তিনি জয়েন করেননি এবং তখন তারা বললেন যে, "না, শেখ হাসিনা পদত্যাগ না করলে জয়েন করব।" সুতরাং এই যে একটা অগণতান্ত্রিক দাবি যার ভিত্তিতে বয়কট করছেন এবং নির্বাচনকে বানচাল করার জন্য উগ্রপন্থী দিয়ে মলোটভ ককটেল ছুড়ছেন, সরকারি সম্পত্তি নষ্ট করছেন, তাতেও নির্বাচন আটকাতে পারেননি। তারপরেও নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনকে বাংলাদেশের মানুষ তো মেনে নিয়েছে, শুধু তাই না। অনেকেই দেখলাম কালকে একটা কথা বলে শেষ করে দিই। দেখলাম কালকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এই প্রশ্নটা কেন করা হয়নি সাংবাদিকরা যারা ভারতে গেল যে এর আগের গুলো কি যথার্থ নির্বাচন ছিল? আগের নির্বাচনগুলোর আগে যদি ভারত সরকারের উনি তো পররাষ্ট্র মন্ত্রকে তখন ছিলেন না, বাইরে ছিলেন। একটা সময় যখন ছিলেন উনি কলকাতায় উপস্থিত ছিলেন। তিনি তো ভারত সরকারের বিবৃতিগুলো দেখেছিলেন। তাতে তো ভারত বলেছিল একই বিবৃতি যে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। সেটাই চাই। হয়নি তো তাতে ভারত কি করবে? আপনারা অভিযোগ করেন যে সুজাতা সিং গিয়ে কেন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করালো? যে নির্বাচনটা বয়কট করার কথা ছিল। অদ্ভুত বিষয়। মানে কোনটা বলবে সেটা তো ঠিক করবে। দ্বিতীয়ত একটা এটা ছিল। দ্বিতীয়ত হচ্ছে কেউ আমি যে যুক্তিটা দিলাম। এই প্রশ্নটা তো করা উচিত বাংলাদেশের মানুষের সাংবাদিকদের এই দলগুলোর কাছে। ১৪ আর ২৪ বয়কট কেন করেছিল? কে বয়কট বা আপনাকে আওয়ামী লীগ বলেছিল যে আপনি বয়কট করুন? তাহলে হঠাৎ বয়কট কেন করছে? নিজেরা বয়কট করে নিজেরা বলবে নির্বাচন সঠিক নয়। সেটা কোন পশ্চিমা দেশ, কোন কূটনীতিবিদ, কোন রাষ্ট্রদূত শপথ গ্রহণে ছিল না? সবাই তো ছিল। ২০০৯ এর নির্বাচনের কথা টাইম ম্যাগাজিন লিখেছিল যে এত ভালো নির্বাচন কখনো হয়নি। পরবর্তীকালে টাইম ভিন্ন স্টোরি করেছে পরের নির্বাচনগুলো নিয়ে, সেটা অন্য বিষয়।
কিন্তু ২০০৯ নির্বাচনকে তারা সার্টিফিকেট দিয়েছিল। কারণ এও বলেছিল যে শেখ হাসিনা জেতার কারণ হচ্ছে তিনি একমাত্র জঙ্গিদের মোকাবিলা করতে পারেন। এটাও তারা লিখেছিল। এটাও লিখেছিল যে সঠিক নির্বাচন হলে, অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগকে হারানো যাবে। এটাও লিখেছিল। আরেকটা পশ্চিমা ইন্টারভিউ টাইমস ম্যাগাজিন লিখেছিল। হচ্ছে তারেক রহমান বিবিসির ইন্টারভিউতে বলেছিলেন যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে দিল্লির যে আচরণ দেখাচ্ছে এর কারণে বাংলাদেশে যদি ভারত বিরোধী পরিস্থিতি তৈরি হয়, এটা তাদের ব্যাপার। বোকা, বোকা কথা। কারণ তিনি কেন আসছেন না? তার এত সুবর্ণ সুযোগ, তার জন্য খোলা ময়দান। রোজ তার ডেট পরিবর্তন হচ্ছে, নতুন, নতুন বাড়ি দেখা হচ্ছে। আমি তো বলছি তিনি আসবেন না। তিনি বলুন, এসে দেখান যে তিনি এসছেন। আমি তো বলছি তিনি আসছেন না। কারণ তিনি আসার তার সাহস আছে কিনা সন্দেহ আছে আমার। ২ যুক্তরাজ্য তাকে যে এতকাল আশ্রয় দিয়েছিল, না আওয়ামী লীগ, না ভারত সরকার কেউ প্রতিবাদ করেনি। কেন সেখান থেকে বসে উনি রাজনীতি করছিলেন। তাই না? সেখান থেকে বসে নির্বাচনে তিনি প্রার্থী চয়ন করছিলেন। লটারির মাধ্যমে প্রার্থী দিচ্ছিলেন। তো সেইসব মানুষ যখন ওখানে তাদের ভারত বা তাতে কিন্তু ভারত যুক্তরাজ্য মানুষের সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি। না বাংলাদেশ যুক্তরাজ্যের সরকারের সঙ্গে কোনো সম্পর্কের কোনো ছেদ ঘটেছিল এমনও নয়। লাস্ট G20 র মিটিং এ তো দেখেছো প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে শেখ হাসিনার সামনে এসে বসেছিলেন। সেই নিয়ে বিরাট সমালোচনা হয়েছে। প্রধানমন্ত্রী কেন হাঁটু গেড়ে বসলেন? মানে এই ধরনের যিনি ওখানে আছেন এতকাল, যিনি বাংলাদেশ থেকে অভিযুক্ত, সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ খালাস হয়েছে। একজন অভিযুক্ত তিনি সেখানে বসে এতকাল কত বছর হবে তিনি আছেন লন্ডনে? সেই নিশ্চয়ই তো 2007 থেকে 2007। 2007 থেকে 2025 আজ। এত বছর প্রায় ২০ বছর হতে চলল। ২ দশক তিনি বিদেশে আছেন, একটা অন্য দেশে আছেন। সেখান থেকে রাজনীতি করছেন। সেই নিয়ে কেউ প্রতিবাদ করেনি। সেটাই তো সঠিক করেছিল না? না ভারত, না বাংলাদেশ আওয়ামী লীগ তো বলেনি ওনাকে ফেরত দাও। কেউ তো দাবি জানায়নি যে তারেক রহমানকে ফেরত দিতে হবে। কেউ তো বলেনি বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেওয়ার দাবি হয়েছে। কিন্তু তারেক রহমানকে ফেরত দিতে হবে এমন দাবি তো করেনি। তাকে রাজনীতি করতে দেওয়া হয়েছিল। আমার অবশ্য বক্তব্য ছিল আওয়ামী লীগের উচিত ছিল তাকে প্রত্যর্পণের দাবি জানানো যুক্তরাজ্যের কাছে। স্বাভাবিক। তিনি যেহেতু অপরাধী ছিলেন তখন পর্যন্ত। তাকে প্রত্যাবর্তনের দাবিটা করা উচিত ছিল। কিন্তু এখন বাংলাদেশের মানুষ ঠিক করবে। তিনি মনে করছেন খোলা ময়দান, তিনি উন্মুক্ত আওয়ামী লীগ ময়দানে নেই। খুব সহজেই তিনি জিতে প্রধানমন্ত্রী হতে পারেন। এটা বাংলাদেশের মানুষ যদি চায় তো করবেন। সেটা ভারতও মেনেও নেবে। আওয়ামী লীগ অংশগ্রহণ ছাড়াও যদি ঘটনা হয় কি করা যাবে? করা তো কিছু নেই। না করলে আপত্তি করা। একটা বিবৃতি যাবে হয়তো আপত্তি। তো শেষ পর্যন্ত ওই সরকারটাকে তো মানতেও হবে। কোন উপায় নেই। যেমন ১৫ বছর ধরে আওয়ামী লীগের সরকারকে মেনে চলেছে। কিন্তু সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ। তাদের প্রতি আমার বিশ্বাস এবং আস্থা আছে। তারা একটা দেশকে স্বাধীন করতে পারে সশস্ত্র উপায়ে। তারা প্রয়োজনে আরেকবার ২য় মুক্তিযুদ্ধও করতে পারে। জুলাই সনদটা প্রায় ফাইনালাইজড পর্যায়ে আছে এবং ওইখানে মূল ঐক্যটা হচ্ছে ভারত বিরোধী ঐক্য। এটা মানে এন্টি আওয়ামী লীগ দলগুলা সবই ভারত বিরোধী দল, তাদের ঐক্যের এবং ওইখানে যারা সিগনেচার করবেন তারাই আগামী ইলেকশনে অংশ নিতে পারবেন। কাজেই আগামী ইলেকশন বাংলাদেশে ভারত বিরোধীদের একটা ইলেকশন হচ্ছে কি মনে করেন? না এখন এটা না এরা তো গোপনে প্রত্যেকটা দল ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে। সেটা তো বলছে না। তো ভাবের ঘরে চুরি। বিএনপি, জামায়াত পর্যন্ত। জামায়াত তো এখন ভালো জামায়াত হতে চাইছে। যেমন গুড তালিবান, ব্যাড তালিবান বলা হতো সেরকম ব্যাড জামায়াত, গুড জামায়াতও হচ্ছে আরকি। দাড়ি-ফাড়ি কেটে ফেলেছে। মেয়েদের আশ্রয়, মেয়েদের জন্য ভালো, ভালো কথা বলছে। তো ফলে এখন তারা তো তারা জানেন যে ভারতের সঙ্গে সম্পর্ক বিনা আমি তো আবার বলছি, ভারত যদি যেদিন সিদ্ধান্ত নেবে যে ওই বিদ্যুৎ সরবরাহটা বন্ধ। কি করে ভাষণ দেবেন ভাই? ভারত বিরোধী ভাষণটাই কি করে দেবেন? মাইকে তো বিদ্যুৎ থাকবে না। আমার যদি আপনার আকাশপথ ভারত যদি সিদ্ধান্ত নেয় বন্ধ। ধরুন কোন কারণে যুদ্ধকালীন পরিস্থিতি হলো, তাহলে আকাশপথ বন্ধ করে দিতে হবে। আপনি তো প্লেন নিয়ে উড়তেই পারবেন না। কোথাও যেতে এমনকি পালাতেও পারবেন না। যদি পালাতেও হয়, পালাতেও পারবেন না। কারণ ল্যান্ডলক তো। আপনি যে ল্যান্ডলক সমুদ্র পথে যেতে পারেন। সমুদ্র পথে তো ভারত তো বঙ্গোপসাগরের আরেক প্রান্তে তো ভারত আছে। তো যাবেন কোথায়? তো ল্যান্ডলক একটা দেশ,
সেটা কিন্তু ওরা বোঝেন। এটা বাংলাদেশের মানুষকে বোকা ওরা ভাবেন বাংলাদেশের মানুষ বোকা। তাদেরকে যা বোঝানো হবে তাই বুঝবে। তাদেরকে বোঝানো হবে যে ভারত তোমাদের সমস্ত সর্বনাশ করছে, তারা ভাববে সব বুঝে যাবে। ওটা ভারত বিরোধী বাংলাদেশে ৭১ সালের পর থেকে ৩০% মানুষ ভারত বিরোধী ছিল। ছিল। এখনো আছে। তারা আছে। সংখ্যা হয়তো একটু বাড়তে পারে। এই পর্যন্ত। কিন্তু ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, যে দেশটা স্বাধীন হয়ে সহযোদ্ধা হয়েছে, ভারতবর্ষের সৈনিকরা প্রাণ দিয়েছে ১৮,০০০। তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা। এই সম্পর্কটা রক্তের সম্পর্ক বলা হয়। মানে ভাই-ভাইয়ের সম্পর্ক। সেই সম্পর্ককে কতগুলো মানুষ তারা এসে, যেমন তারা ৭৫ থেকে ৯১ পর্যন্ত একটা করেছিলেন। খালেদা জিয়া তো অপোজিশন লিডার থাকাকালীন ভারতের কাছে এসেছিলেন সাহায্য চাইতে। তাই না? এসেছিলেন তো। সাংবাদিকদের দলবল নিয়ে এসেছিলেন। ফিরে যাওয়ার পর সেই সাংবাদিকদের কেউ প্রশ্ন করেনি যে এইটা কেন প্রশ্ন করলেন না? এখন আপনি, যিনি ছিলেন তিনি তো দায়িত্ব ছিলেন। তিনি কোন ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করেছেন বলুন তো? তিনি তো ফরেন সার্ভিসেই ছিলেন। তিনি তো বলেননি কিছু। তিনি তো পশ্চিমবঙ্গে ছিলেন দীর্ঘকাল। তিনি তো একটাও তিনি আপত্তি করেছেন কোন একটা। তিনি রিটায়ার করার পর করেছেন। থাকাকালীন তিনি সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলেননি যে আপনি এটা করবেন না, এটা ভুল করছেন। এটা বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে। এখন বড়, বড় কথা বলছে। পেছনে নানা রকম জামায়াত-টামায়াত এসব হিজবুত তাহিদ আছে বলছে। সুতরাং এইসব মানুষ হচ্ছে, এরা হচ্ছে সুবিধাবাদী, জানেন তো? আবার যেদিন কোন কারণে সত্তা পরিবর্তন হয়ে যাবে, এরা আবার বলছে ওই আগের ওটা না ভুল ছিল। ইউনূসের ওখানে যোগ দেওয়াটাই ভুল হয়েছিল। কথা বলবে, লিখে দিচ্ছে। পাকিস্তান বা ভারতের পূর্ব সীমান্ত থেকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। জামাত ইসলাম বলছে তার ৫০,০০০ যোদ্ধার, ৫০ লক্ষ যোদ্ধা রেডি। শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যুবকদের। আপনি একদম ভয় পাচ্ছেন না কিন্তু। ভয় পাচ্ছি না কেন? শুধু ওই কারণ আমি তো বললাম খালি ইলেকট্রিসিটি বন্ধ করে দেবো। আপনি করেন যুদ্ধ। লোডশেডিং এর মধ্যে যুদ্ধ করেন। ঠিক আছে? আপনি ওগুলো ভালো হাস্যকর। থাকবেন, আপনি ভালো থাকবেন ওকে, দাদা। ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।